আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপিতে চাপাকান্না চলছে এবং বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদের সবার মধ্যে প্রচণ্ড হতাশা। কারো মুখে হাসি নেই, কণ্ঠে শব্দ নেই। তারা ফিসফিস করে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করছে আর আপনজনদেরকে ডেকে ডেকে বলাবলি করার চেষ্টা করছে, কি হলো, 17 বছর এত পরিশ্রম করলাম, 30 বছর, 40 বছর, 50 বছর রাজনীতি করলাম, বিনিময়ে কি পেলাম? এই কি নিয়তি? এটা কি হওয়া উচিত? এরকম বক্তব্য অহরহ বিএনপির মধ্যে হচ্ছে। আমি যেহেতু এই দলটিতে একেবারে নতুন, তারপরেও দলের যারা টপ লেভেলে, যারা বিশেষ করে টকশোতে আসেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ, তারপরে মানে যেটাকে বলা হয় ওই দুধের স্বর শ্রেণী যারা আছেন, এবং এরাই সবাই মন্ত্রী এমপি হয়েছেন। এমপিদের কথা বলতে পারবো না, বাট যারা মন্ত্রী হয়েছেন মোরলেস বা টপ যারা সিনিয়র মোস্ট সংসদ সদস্যরা আছেন, তাদের সঙ্গে আমার যে সম্পর্কটি 2009 সন থেকে সামাজিক একটা সম্পর্ক গড়ে উঠেছে। আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কারণে বিএনপি যে সকল রাজনীতির যারা মোটামুটি 80-র দশকে বিএনপির যে নিউক্লিয়াসটি তৈরি হয়েছে ছাত্র রাজনীতির, সেটা সেই 80-র দশকে। এখন এখানে নিরু বলেন, মানে আমি নিরু ভাই বলি সবাইকে, যেহেতু এখানের কন্টেন্ট তৈরি করছে, এজন্য সব ভাইয়ের নামের সাথে না বলে জাস্ট, যেমন নিরু, অভি, নিরু, বাবলু, আমান, খোকন, ফজলুল হক, মিলন, নাজিমুদ্দিন আলম, মানে যাদেরকেই বলেন না কেন, তাদের সবার সঙ্গে ওই আমলে যে সম্পর্কটা হয়েছে ছাত্র জীবনে, ওটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। তারপর বিএনপির যে ব্যবসায়িক গ্রুপ যারা আছেন, টপ ব্যবসায়িক গ্রুপ, বিভিন্ন সময়টাতে যারা ক্ষমতায় থাকাকালীন সময়েও তারা লাভবান হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষমতার আগেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপিপন্থী যারা সাংবাদিক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, মোটামুটি সেই 80-র দশক থেকে আজ অবধি যে বিভিন্ন স্তরে বিএনপি সবার সঙ্গে সম্পর্ক ছিল এবং এখনও আছে। আর বিশেষ করে যারা টকশোতে আসেন, যারা মন্ত্রী এমপি হয়েছেন, যাদেরকে আমি বলি টপ লেয়ার, মানে দুধের স্বর যারা, এদের সঙ্গে সম্পর্কটা মানে বেশি। এর কারণ হলো অলমোস্ট এভরি নাইটই এদের সঙ্গে সেই 2009 সন থেকে বেশি বেশি দেখা হয়ে আসছে। এবং যেহেতু আমি এমপি ছিলাম, তো এমপি পদমর্যাদার যারা লোকজন আছেন, অর্থাৎ বিএনপি যারা এমপি ছিলেন বা যারা এমপি হতে পারেন, তাদের সঙ্গে এই যোগাযোগটা বেশি হয়েছে। ফলে এই যে একটা পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে আমি প্রতি মুহূর্তে যে কথাগুলো শুনতে পাচ্ছি, যেটি হয়তো অনেকের কানে আসছে না। ১, ২ নম্বরে যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে, আমি এই যে আপনাদের সঙ্গে সামাজিক মাধ্যমে কথা বলি, তারপরে ধরুন ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছি, ১ লাখ, ২ লাখ, ৩ লাখ শেয়ার হয়ে যাচ্ছে বা লাইক কমেন্ট হয়ে যাচ্ছে। একটা ফেসবুক পোস্ট কখনো কখনো এই ২ কোটি, ২.৫ কোটি বার দেখা হয়ে যাচ্ছে। তো যার কারণে হয় কি, মানুষজন বলে, অনেক বড় বড় মিডিয়া হাউস বলেন, অনেক বড় বড় সাংবাদিক বলেন, তারাও দেখা গেল যে একটু বলে যে ঠিক আছে, রনি সাহেবকে যদি কথাটা বলি আর সে যদি তার সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো তুলে ধরে, তাহলে তাদের জন্য ভালো হবে। বিকজ দেখা গেল যে আপনি প্রথম আলোর কথাই চিন্তা করেন, প্রথম আলোর সার্কুলেশন কত। আমি সবচেয়ে বাংলাদেশের মানে যাকে বলা হয় এই গত কয়েক বছরে একেবারে টপ চার্টে যে পত্রিকাগুলো ছিল, তার মধ্যে বাংলাদেশ প্রতিদিন ১ নম্বর। তো বাংলাদেশ প্রতিদিনে সেই আমি 2009 সন থেকে লিখছি। তারপরে এখন কালের কণ্ঠে লিখছি, প্রতি বুধবারে লিখছি। কালের কণ্ঠ এখন সার্কুলেশনের দিক থেকে বাংলাদেশ প্রতিদিনের পরে প্রথম আলো। প্রথম আলোর পরে যে মানে পত্রিকাগুলো আছে, এগুলো মোটামুটি একই আছে। যেমন যুগান্তর, কালের কণ্ঠ, সমকাল, তাদের ৫,০০০, ১০,০০০ ডিফারেন্স। তো সেই কিন্তু ইনফ্লুয়েন্সের দিক থেকে কালের কণ্ঠর ইনফ্লুয়েন্স বেশি। কালের কণ্ঠের নিউজের কারণে সেই গত কয়েক বছরে সারা বাংলাদেশে অনেক তোলপাড় হয়েছে। এই যে বেনজির সাহেবের চাকরি গেল, তারপর শেষে এই যে রাষ্ট্রপতিকে নিয়ে যে সাক্ষাৎকার দেওয়া হলো, মানে বাংলাদেশের গত ১০ বছরে কালের কণ্ঠের রিপোর্টের কারণে যত তোলপাড় হয়েছে,
এত তোলপাড় প্রথম আলো রিপোর্টও হয়নি। তো সেই কালের কণ্ঠে আমি প্রতি বুধবারে লিখি, কিন্তু কতজন মানুষে পড়ে? কালের কণ্ঠে যতজন মানুষ পড়ে তার চেয়ে ওই লেখা যখন আমি আমার পেজে দেই, ফেসবুক পেজে দেই, তখন বেশি মানুষ পড়ে। এই জন্য হয় কি, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, এমনকি যে একেবারে সাধারণ মানুষ, হয়তো কেউ আমার এই কন্টেন্ট দেখেন দিনাজপুর থেকে, তিনি তার একটা মনের কথা বলতে চান, তার কথাটা তুলে ধরতে চান। তো একইভাবে বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, জামাতের লোক সবাই বলেন। বলার ফলে কি হয়, আমার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যখন মানুষের দুঃখের কথাগুলো মানে শুনি, এখানে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য হলো, মানুষ কিন্তু আপনার সুখের কথা বলবে না। যারা মন্ত্রী হয়েছেন, যারা খুব আনন্দ পাচ্ছেন, মন্ত্রী হওয়ার পর ভালো বাড়িটা পেয়েছেন। আজকে যেমন আমি আসছিলাম, আমার পিছনে বা পাশ দিয়ে আরেকজন মন্ত্রী আসছিলেন। তো আমি দেখলাম যে মন্ত্রীর গাড়িটা একেবারে নতুন চকচকে গাড়ি, অর্থাৎ সম্ভবত মানে ২০২৪ সনে ওই যে এমপিরা অনেকগুলো গাড়ি এনেছিল। লেটেস্ট মডেলের ল্যান্ড ক্রুজার যে গাড়িগুলো এনেছিল, সেগুলো তো সরকার সেগুলো সিজ করেছে। সিজ করেছে খুবই ঝকঝকে মানে গাড়ি, এর একটা গাড়ি ৮ কোটি ৯ কোটি টাকা দাম। ৪৫০০ সিসির ল্যান্ড ক্রুজার মডেলের একেবারে এলসি 300 সবচেয়ে দামি গাড়ি। তো তারেক রহমান সাহেব যেটাতে চলছেন ওটা হলো প্রাডোর, কিন্তু প্রাডোর যে আপগ্রেডের যে গাড়ি এমপি এনেছিলেন মানে কোথায়, কিন্তু এগুলো তারা ছাড়াতে পারেননি। তো ওইরকম একটা গাড়িতে চড়ে এক মন্ত্রী মহোদয় যাচ্ছিলেন আমার পাশ দিয়ে। এখন নিঃসন্দেহে ভিতরে যিনি বসা ছিলেন তিনি তো আমাকে চেনেন। আমার গাড়ির তো গ্লাস মানে যাকে বলা হয় একেবারে আমাকে দেখা যায়, মানে আমি কখনো রঙিন গ্লাস নিয়ে বা কোনো টিন্টেড গ্লাসের গাড়িতে চড়ি না। আমার গাড়িতে সবসময় স্বচ্ছ গ্লাস থাকে, সাদা গ্লাস থাকে। তো সেই গ্লাসে মন্ত্রীকে দেখা যাচ্ছিল না ভিতরে কোন মন্ত্রী, বিকজ তাদের গাড়িটা একেবারে পুরো কালো গ্লাস, কিন্তু মন্ত্রী তো আমাকে দেখতে পাচ্ছিলেন। কিন্তু যদি এখন এখানে বিএনপির যে কজনই মন্ত্রী থাকেন না কেন, মোরালের সবার সাথে আমাদের এমন সম্পর্ক, যদি এই যে লোক গাড়িতে করে গেলেন সে যদি অন্য সময় যাইতো, তো অনেক দূর থেকে সে তার গ্লাস নামাতেন, তারপর জোরে একটা ডাক দিতেন, রনি ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন। এখানে একটা কথা বলি, এই মন্ত্রী পরিষদে হাতে গোনা দুই একজন, যেমন টুকু ভাই আছেন, তুমি তুমি করে বলেন, আমাকে অনেক আগের থেকে ছাত্রলীগ করতেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্য, সেই সুবাদে। আর মোরাললেস কিন্তু সবার সাথে আমার সম্পর্ক কিন্তু আপনি সবাই মানে যত সিনিয়র হন না কেন, ইভেন মঈন খান সাহেবের মতো মানুষও কিন্তু আপনি আপনি করে কথা বলেন, আব্দুল আল মিন্টু সাহেবের মতো মানুষ রনি ভাই করে কথা বলেন। তো ওই জন্যই বললাম যে অন্য সময় হলে গ্লাসটা নামানো হতো, তারপরে শেষে ইভেন টুকু ভাই বিদ্যুৎ মন্ত্রী যিনি হয়েছেন তিনিও যদি দেখতেন গাড়ি নামে বলতেন, রনি কেমন আছো ভাই, কোথায় আছো, কেমন আছো, বা রনি ভাই কেমন আছেন, এই কথাগুলো তারা বলতেন। কিন্তু আজকে যেটা দেখলাম সেটা হলো মন্ত্রী মহোদয়ের গ্লাস নামলো না। আমিও ওর ভয়ে কোন মন্ত্রী সেদিকে তাকানোর চেষ্টা করলাম না, আমিও স্বাভাবিকভাবে আমার গাড়িতে করে আমি সেই মন্ত্রীপাড়ার ভিতর দিয়ে আসছিলাম। তো এইরকম যে ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু ঘটছে। তো ঘটার পরে হলো কি, কিছুটা হলেও আমরা যারা লোকজন আছি, এই যে আমি কথাটা বললাম যে আমি তো মন্ত্রীর গাড়ির দিকে তাকালাম, আমি আশা করছিলাম যে মন্ত্রী গ্লাস নেমে জিজ্ঞেস করবেন বা অন্য সময়ের মতো একটা হাক ডাক দিবেন, রাস্তায় দেখা হলে দৌড়ে চলে এসে হ্যান্ডশেক করবেন, কোলাকুলি করবেন, যেটা গত সেই ২০০৯ সন থেকে হয়ে আসছে। তো আমার সাথে যে জিনিসগুলো হচ্ছে একইভাবে তো বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী আছেন তাদের সঙ্গে হচ্ছে, আর তাদের সঙ্গে আরও বেশি হচ্ছে। এখন ধরুন আমানুল্লাহ আমান মন্ত্রী হননি, তারপর খায়রুল কবির খোকন মন্ত্রী হননি, এরপর গয়েশ্বর বাবু মন্ত্রী হননি, মির্জা আব্বাস মন্ত্রী হননি, আর অন্যদিকে ধরুন ববি হাজ্জাজ মন্ত্রী হয়েছে, এহসানুল হক মিলন মন্ত্রী হয়েছেন, তারপরে শেখ রবিউল মন্ত্রী হয়েছেন, আর অনেকে মন্ত্রী হয়েছেন যাদের নামও হয়তো আমি জানি না। এমনকি তারেক রহমান সাহেবের ওই যে বিএনপির যে বাড়িটা, যে বাড়ির যে লোক মালিক বাড়ির, গুলশানের যে চেয়ারপারসনের কার্যালয়, সেই বাড়ির মালিকও মন্ত্রী হয়েছেন, তাও কি গ্রাহাম মন্ত্রী। স্টিল আই কুড নট রিমেম্বার হিজ নেম ইভেন। এখন এরকম অনেকে মন্ত্রী হয়েছেন। এখন তাদের সঙ্গে যখন বিএনপির শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, তারপরে সৈয়দ আশিফ আশরাফি পাপিয়া, কিংবা ধরুন রুহুল কবির রিজভি, তারপরে আরও অনেকে, এরকম সবার নামই তো বলা যেতে পারে, মানে যাদের সঙ্গে গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীর সঙ্গে একটা প্রাণের হৃদম তৈরি হয়েছে, সেই সমস্ত
নেতা যারা আছেন, ত্যাগী যারা নেতা, তারা আসলে কেউই এই সরকারের সুবিধাভোগী নন। অনেকে মন্ত্রী হয়েছেন। যেমন ধরেন জহিরুদ্দিন স্বপন মন্ত্রী হয়েছেন। তারপর এহসানুল হক মিলন সাহেব মন্ত্রী হয়েছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে তারা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছেন বা পারবেন। বরং উঠতে বসতে তারা তাদের প্রতিমন্ত্রী, তাদের উপদেষ্টা, তারপরে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ যে সমস্ত লোকজন আছে তাদের দ্বারা এতটা ডিকটেটেড হবেন, এতটা কন্ট্রোলড হবেন, এতটা ডাইরেক্টেড হবেন, ডিকটেটেড, ডাইরেক্টেড, কন্ট্রোলড অ্যান্ড বাই ইনফ্লুয়েন্সড, এতটা প্রভাবান্বিত হবেন যে তারা যেটা কু করে শব্দ করবেন, কা করে শব্দ করবেন, উহা করে শব্দ করবেন, সেই জিনিসটা থাকবে না। আর জাস্ট অবসর সময় যখন একটু সময় পাবেন তখন তারা চিন্তা করবেন এ কী হলো, হায়, হতাশা, ফ্রাস্ট্রেশন, দীর্ঘশ্বাস। তাদের অনেকের দেখবেন যে শরীর স্বাস্থ্য খুব দ্রুত 1-2 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে এবং অনেকে ঘন ঘন চিকিৎসা নেওয়ার জন্য দেশের ভিতর বা বাইরে দৌড়াদৌড়ি করবেন। তো যেটা বলছিলাম যে বিএনপির মধ্যে একটা চাপা কান্না তৈরি হয়েছে। সেই চাপা কান্না হলো যে এমন সব মানুষ ক্ষমতার সম্মুখ সারিতে চলে আসছে যাদের হয়তো ক্ষমতা আসা উচিত ছিল কিন্তু এতটা সামনে নয়, অথবা তাদের হয়তো ক্ষমতা আসাই উচিত ছিল না, মন্ত্রী হওয়া উচিত ছিল না, এমপি নমিনেশন পাওয়াই উচিত ছিল না, বাট এই মানুষগুলো তারা ক্ষমতাধর হয়ে পড়েছেন। এটা হলো বাস্তবতা। 2 নম্বর হলো যে যেই মানুষগুলো আবার ক্ষমতাধর হয়েছেন তাদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে। সবচেয়ে অভিজাত গ্রুপ, এলিট গ্রুপ, এসএসএফ এর মতো, মানে জাস্ট লাইক দেয়ার পাওয়ার লাইক এসএসএফ, বা ধরুন তারা রয়্যাল মিলিটারির মতো, মানে ব্রিটেনের যে রাজার যে চৌকুশ বাহিনী থাকে রয়্যাল মিলিটারি, সেই রয়্যাল মিলিটারির মতো যে পাওয়ার যাদের আছে, তাদের কোনো পদ থাকুক, পদবি থাকুক, যা কিছু থাকুক, ডাজ নট ম্যাটার। এখন এদের পাওয়ারটা হলো, তাদের ক্যাটাগরি হলো তারা প্রথমত লন্ডন থেকে এসেছেন, দ্বিতীয়ত হলো তাদের সঙ্গে ভাইয়া, ভাবি অথবা ভাতিজি সম্পর্ক ভালো। ভাতিজি পছন্দ করেন, ভাইয়া পছন্দ করেন, ভাবি পছন্দ করেন। এটা হলো ফার্স্ট ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরিটা হলো যে বাড়ি বগুড়া, বাড়ি সিলেট, মানে জাইমা রহমান, তারেক রহমান সাহেবের পৈতৃক ঠিকানা বগুড়া, আর জাইমা রহমানের নানা বাড়ি, জুবাইদা রহমানের বাপের বাড়ি, জনাব তারেক রহমান সাহেবের শ্বশুর বাড়ি কোথায়, আপনার সিলেট। ফলে এই অঞ্চল থেকে যদি কোনো মানুষ লন্ডনে থেকে থাকেন বাড়ি এই 2 এলাকাতে, ও মাই গড, মানে তারা যতই ভদ্রতা দেখান, যতই বিনয় দেখান, কিন্তু বিএনপির ওই ত্যাগী নেতা যারা আছেন ভয়ে থরথর করে কাঁপছেন যে ওদিকে যাওয়া যাবে না, তাকানো যাবে না, ওদিকে তাকালে মানে চোখ জ্বলে যাবে, ওদিকে তাকালে মানে শরীর থরথর করে কাঁপে, শরীরে মানে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হয়ে যাবে, এইরকম একটা ভয় তাদেরকে দেখলে। এই গ্রুপটা হলো একেবারে রয়্যাল গ্রুপ। আচ্ছা, দ্বিতীয় আরেকটি গ্রুপ আসছে, এটা আওয়ামী লীগ জমানায় এদেরকে বলা হতো হাইব্রিড, এদেরকে বলা হতো হাইব্রিড, আর এদেরকে বলা হতো কাউয়া গ্রুপ। এখন এরা যে কিভাবে এলো, কেন এলো, কার বদৌলতে এলো, এটা বিএনপির যারা ত্যাগী নেতাকর্মী তারা বুঝতে পারছেন না। হঠাৎ করে মানে বড় একটা মন্ত্রণালয় পেয়ে গেছে, উপদেষ্টা হয়ে গেছে, কিন্তু কিভাবে হলো? এরা তো তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে এরকম যোগাযোগ ছিল না, এদের বাড়ি বগুড়াও না, এদের বাড়ি সিলেটও না, এদের সঙ্গে ভাইয়ার সাথে, ভাবির সাথে, ভাতিজির সঙ্গে কোনো সম্পর্ক নাই। এমনকি এদের সঙ্গে আরাফাত রহমান কোকো সাহেবের যে স্ত্রী, তারও কোনো যাকে বলা হয় পরিচয় নেই। এখানে তো দেখা গেল যে আরাফাত রহমান কোকো সাহেবের স্ত্রীর সাথে ধরেন 2-4 জনের সম্পর্ক আছে, তাদেরকেও কিন্তু বিএনপির লোকজন পাত্তা দিতে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যেমন বিগত নির্বাচনে মিলন সাহেবকে, এহসানুল হক মিলন, তাকে মনোনয়ন না দিয়ে ওখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল বলা হয়ে থাকে যে তিনি সেই শর্মিলী রহমানের রিকমেন্ডেড ছিলেন, তিনি ভাইয়াকে বলেছিলেন, অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবকে রিকোয়েস্ট করেছিলেন, এজন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন, এজন্য এহসানুল হক মিলনকে মনোনয়ন দেওয়া হয়নি।
শোনা কথা, বাস্তবতা জানি না। তো এরকম যে গ্রুপটি আসছে এরকম কোনো কানেকশন নেই, কারোর সাথে কোনো কানেকশন নেই। এই গ্রুপটি হলো কাউয়া গ্রুপ, হাইব্রিড গ্রুপ এরকম। এরপরে আরেকটা গ্রুপ রয়েছে যারা হলো অতিথি পাখি। অতিথি পাখি মানে কি বলবো, মাইগ্রেটেড বার্ড। যেমন আওয়ামী লীগ জামানাতে যাকে বলা হয় এহসান হক মিলন ছিলেন, না সরি, আওয়ামী লীগ জামানাতে, সরি, মিলন ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, বারবার শুধু মিলন ভাইয়ের নাম এসে যায়। সেটা হলো আওয়ামী লীগ জামানাতে ছিলেন ইনু ভাই, হাসানুল হক ইনু। এহসানুল হক মিলন আর এহসানুল হক হাসানুল হক নামে, যেহেতু আমি স্ক্রিপ্ট ছাড়া কথাগুলো বলছি রেডিমেড, তো এহসানুল হক মিলনের পরিবর্তে হাসানুল হক ইনুর নাম চলে আসে, বা ইনুর পরিবর্তে মেনন এর নাম চলে আসে। তো এখন আওয়ামী লীগ জামানাতে ইনু ভাই ছিলেন, মেনন ভাই ছিলেন, তারপরে শেষে ওই যে আর একজন ছিলেন, আরও বেশ কয়েকজন ছিলেন। তো এদের খুব দাপট ছিল, বিভিন্ন রকম দাপট ছিল। তো এই জন্য এদেরকে দেখে সবাই বলতো সূর্যের চাইতে বালির তাপ বেশি। এই জমানাতে একই অবস্থা হয়েছে। হঠাৎ করে কিছু মাইগ্রেটেড বার্ড চলে আসছে। কেউ হয়তো অন্য দল থেকে আসছে, কেউ নিজের দল নিয়ে, দলবল নিয়ে আসছে, কেউ জোট সঙ্গী হিসেবে আসছে। তারা ক্ষমতা দেখাচ্ছে না, তারা ভালো মানুষ, দলের জন্য মানে এই জোটের জন্য অনেক কিছু করছে, কিন্তু বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী তাদের তো মন মানছে না, তাদের মন মানছে না। তারা বলে যে আরে ও কয়দিন জেলে খাটছে, ও দলের জন্য কি করেছে, 17 বছর আমি এইভাবে জেলে গেছি, 200 মামলা খেয়েছি, আমি 40 বছর যাবত এই দলে রাজনীতি করছি, আমার কিছু হলো না, আর ওই মাইগ্রেটেড বার্ড হঠাৎ করে সাইবেরিয়া থেকে আসলো, এসেই এরকম একটা অবস্থা করে ফেললো। এটা কি হলো, হায় হায় হায়, দুনিয়া থেকে বিচার নাই। তারা এভাবে কিন্তু যাকে বলে হাপিত্যেশ করছেন। এর বাইরে আরও অনেক কিছু ঘটছে দলের মধ্যে এই অল্প সময়ের মধ্যে, যার কারণে বিএনপির মধ্যে কিন্তু এক ধরনের চাপা ক্ষোভ, চাপা উত্তেজনা, অস্থিরতা, এবং যারা পারছেন না তারা বোবা কান্না করছেন। এটা রসায়ন কেমন হবে, পরিণতি কেমন হবে, এটা নির্ভর করবে এই যে মন্ত্রিপরিষদ যারা আছেন তারা যদি সবাই সফল হন, সবাই যদি জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করেন, এবং সরকার যদি স্থায়ী হয়, তাহলে হয়তো এই যে চাপা ক্ষোভ, চাপা কান্না, এটা কিছুটা হলেও কমে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।